বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের সঙ্গে আজকে বাংলা প্রথম পত্র ক্লাসে রয়েছে আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ইতোমধ্যে আমাদের মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের পাঠ ঘোষণা করেছি। আজকে আমরা পড়ব তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন কবি শামসুর রাহমান। আমি আবারও বলছি, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন কবি শামসুর রাহমান। প্রিয় ছেলেরা, এখানে একটি বিষয় লক্ষ্য করো। আমি যখন কবির নামটি ঘোষণা করলাম তখন কিন্তু বলেছি শামসুর রাহমান। অনেক শিক্ষার্থী রয়েছে যারা বলা এবং লেখার সময় এই শামসুর রাহমানের বানানটি ভুল করে ফেলে, তারা রহমান লিখে ফেলে। এ ধরনের কাজ অবশ্যই অবশ্যই করা যাবে না, বিরত থাকতে হবে এবং কবির নামটি অবশ্যই শুদ্ধভাবে বলা এবং লেখার চেষ্টা করতে হবে। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেখানে লেখা রয়েছে শামসুর রাহমান, 1929 থেকে 2006 খ্রিস্টাব্দ। আমরা দেখতে পাচ্ছি একজন প্রবীণ কবি, তিনি বই পড়ছেন। শামসুর রহমানের জীবনকাল ছিল 1929 থেকে 2006 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি একজন ভাগ্যবান কবি, কারণ তিনি একই সঙ্গে ব্রিটিশ শাসন আমল দেখেছেন, পাকিস্তান শাসন আমল দেখেছেন এবং স্বাধীন বাংলাদেশের শাসন আমলও দেখেছেন। এমনকি কি বলবো যে 20 শতকের একবিংশ শতকও তিনি বেঁচে ছিলেন। এই অর্থে তিনি এই বাংলাদেশ এবং পৃথিবীর নানা চড়াই উতরাই কিন্তু প্রত্যক্ষ করেছেন বলে আমরা ধরে নিতে পারি। প্রিয় ছেলেরা, ইতোমধ্যে আমরা আমাদের পাঠ ঘোষণা করেছি। আমরা পড়ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা পাওয়ার জন্য একটা জাতিকে কি কি করতে হয়, একটা রাষ্ট্রকে কি কি করতে হয়, কি দিতে হয়, সেই বিষয়টি নিয়ে কবি শামসুর রহমান এই কবিতাটি লিখেছেন। তোমরা স্ক্রিনের মধ্যে কতগুলো ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের জনগণকে, এদেশের মানুষকে যে ত্যাগ করতে হয়েছিল, সেই ত্যাগের চিত্ররূপ এখানে তুলে ধরা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে কতগুলো মানুষকে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। পরের ছবিতে এরকম দেখা যাচ্ছে যে মানুষ হত্যা করে কিন্তু বধ্যভূমিতে ময়লার স্তূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং শেষের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তান হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল ঢাকা শহরে, সেই গণহত্যার চিত্র। এই ছবিগুলো আমি আসলে ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তোমাদেরকে এখানে একটি কথা বলে রাখি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একটা কথা বলতেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। আজকের পাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি পড়ার আগে আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে এই স্বাধীনতার জন্য জাতিকে রক্ত দিতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু পৃথিবীতে পরাধীন জাতিকে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হলে প্রচন্ড পরিমাণে আত্মত্যাগ করতে হয়, বহু রক্ত দিতে হয়, বহু বাধা বিপত্তি সংগ্রামের পরে একটি জাতি স্বাধীনতা অর্জন করতে পারে। আমরা দেখলাম যে স্বাধীনতার জন্য বাঙালির রক্তদানের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালিদের আত্মত্যাগকে চিত্রিত করা হয়েছে। এরকম আরো অসংখ্য অসংখ্য এই গণহত্যার ছবি কিন্তু
আমাদের এই আর্কাইভে সংরক্ষিত রয়েছে। প্রিয় ছেলেরা, পরের দুটি ছবিতে দেখতে পারছো, প্রথম যে ছবি রয়েছে একজন নির্যাতিত মাকে দেখা যাচ্ছে, নির্যাতিত নারীকে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে যে হাজারো হাজারো মানুষ যশোর রোড ধরে দেশ পরিত্যাগ করে শরণার্থী হিসাবে ভারতে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা কিন্তু আপনা আপনি আসেনি। এই স্বাধীনতা দাম দিয়ে কিনতে হয়েছে, এই স্বাধীনতা কারো দানে পাওয়া নয়। এই জন্য একটি গান রয়েছে যে দাম দিয়ে কিনেছি এ বাংলা, কারো দানে পাওয়া নয়। অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটি শহীদের রক্ত দিয়ে কিন্তু খরিদ করতে হয়েছে, শহীদের রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। প্রত্যেক ইঞ্চির মাটিতে এই জন্মভূমির লেগে আছে আমাদের আত্মত্যাগের ইতিহাস, আমাদের রক্তদানের ইতিহাস। প্রিয় ছেলেরা, পরবর্তী একটি ছবিতে দেখা যাচ্ছে যে ট্যাঙ্ক নিয়ে কতগুলো পেশাদার বাহিনী কিন্তু রাস্তায় বেরিয়েছে। আসলে 1971 সালে এই পাকিস্তানিদের বিরুদ্ধে যখন আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, সেই সময় কিন্তু এদেশের মানুষের, সাধারণ মানুষের বিরুদ্ধে এই ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এদেশের সাধারণ মানুষ এই পাকিস্তানিদের অস্ত্রের বহরাকে তাদের রক্তের বিনিময়ে কিন্তু প্রতিরোধ করেছিল। প্রিয় ছেলেরা, তাহলে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতার জন্য যে আত্মত্যাগের ইতিহাস, সেটি কাব্যিক ভাষায় কবি শামসুর রহমানের কথায় আমরা সেটি পাঠ করব। তার পূর্বে আমরা কবি শামসুর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি একটু জেনে আসতে চাচ্ছি। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে বাংলাদেশের পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি এই গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পেশায় তিনি ছিলেন একজন সাংবাদিক। তার মানে আমরা এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। সেগুলো হচ্ছে যে শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি ঢাকার মানুষ ছিলেন, এবং তার পৈতৃক নিবাস ছিল পাড়াতলি গ্রাম, নরসিংদী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তার উপাধি হচ্ছে নাগরিক কবি। তাকে অনেকে কবিদের কবি নামেও আখ্যায়িত করে থাকেন। তিনি যখন জীবিত ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের প্রধান কবি। আমরা ছোটবেলায় যখন ছাত্র ছিলাম তখন আমরা পড়তাম, যে সাধারণ জ্ঞান পড়তাম, যে বাংলাদেশের প্রধান কবির নাম কি। আমরা লিখতাম যে বাংলাদেশের প্রধান কবি হচ্ছেন শামসুর রহমান। অর্থাৎ শামসুর রহমান জীবিত থাকাকালে কবি খ্যাতির শীর্ষে অবস্থান করেছিলেন এবং তিনি সে সম্মানও পেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের কাছ থেকে। শামসুর রহমানের প্রথম যে কাব্যগ্রন্থ, তার নাম হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আমি আবারও বলছি, শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এটি শামসুর রহমানের প্রথম দিকের একটি কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই, প্রভৃতি। তাহলে আমরা শামসুর রহমানের যে কাব্য সম্ভার, এগুলোর কিছু নাম জানতে পারলাম। তার আরো অসংখ্য কাব্য রয়েছে, সেই নামগুলো কিন্তু দেখো চমৎকার, কত সুন্দর। প্রথম যে কাব্যটিতে তিনি লিখলেন সেটি হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা,
নিরালোকে দিব্যরাত নিজ বাসভূমে বন্দি শিবির থেকে দুঃসময়ের মুখোমুখি ফিরিয়ে নাও ঘাতক কাঁটা এক ধরনের অহংকার আদিগন্ত নগ্ন পদধ্বনি। আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই প্রভৃতি। দেখো, তার কাব্যের নামগুলো যদি আমরা জানি, এখানে কিন্তু বাংলাদেশের অনেক ইতিহাস লুকায়িত রয়েছে। বন্দি শিবির থেকে এখানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে নিঃসন্দেহে। আমি অনাহারী, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা সেই ইতিহাস এখানে নিশ্চয়ই রয়েছে। বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যে স্বপ্ন সেটি তার কবিতায় তুলে ধরেছেন। ভুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে নানাবিধ কাব্য তিনি আমাদের জন্য রেখে গেছেন। শামসুর রহমানের কাব্যের কবিতার প্রধান যে বৈশিষ্ট্য হলো, তিনি তার কবিতার মধ্যে মধ্যবিত্তের নাগরিক জীবন, মধ্যবিত্তের হতাশা, দুঃখ, প্রেম, ভালোবাসা ইত্যাদিকে তুলে ধরেছেন। অর্থাৎ নাগরিক জীবনের হতাশা, দুঃখ, বেদনা ইত্যাদি তুলে ধরেছেন। এর প্রধানটি কারণ হচ্ছে শামসুর রহমান কিন্তু ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন, ঢাকায় বেড়ে উঠেছিলেন, পুরান ঢাকার মানুষ ছিলেন। ফলে নাগরিক জীবনের বেদনা, দুঃখ, কষ্টকে তিনি অত্যন্ত কাছ থেকে গভীরভাবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এ কারণে কিন্তু শামসুর রহমানের কবিতায় মধ্যবিত্তের জীবন এমন চমৎকার ভাবে এসেছে যা অনেক কবির মধ্যেই আসেনি। এজন্য শামসুর রহমানকে বলা হয়ে থাকে বাংলাদেশের নাগরিক কবি। তার কবিতার মধ্যে মহান ভাষা আন্দোলন, গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রভৃতি প্রসঙ্গ উঠে এসেছে। তিনি আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে কবিতা লিখেছেন। গণ আন্দোলন অর্থাৎ 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল দেশে, সেই গণ অভ্যুত্থানকে নিয়ে কবিতা লিখেছেন। মহান মুক্তিযুদ্ধ তো তার কবিতার মধ্যে বিশেষ মাত্রা পেয়েছে। সেই সঙ্গে 1989 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রেখেছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি কি বলবো যে এদেশে রাজাকার আলবদরদের বিচারের দাবিতেও তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছে তিনি সবসময় প্রগতির পক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধ তার চেতনার একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। তিনি দেশের মানুষের সংকটে গণমানুষের পক্ষ অবলম্বন করেছেন, এগুলো তার কবিতায় তুলে ধরেছেন। তার মানে আমরা দেখলাম যে কবি শামসুর রহমানের কবিতায় মহান ভাষা আন্দোলন, গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ বিশেষভাবে প্রাধান্য লাভ করেছে। আজকের কবিতায় আমরা কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সেটি কিন্তু পড়ব। শামসুর রহমান 2006 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা নামক যে কবিতাটি রয়েছে, এটি বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বা বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কিন্তু 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বুঝতেই পারছো, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের নির্যাতিত মায়েদের চিত্র, নির্যাতিত বোনদের চিত্র এই কবিতার গ্রন্থের মধ্যে উঠে এসেছে। এই কবিতার মধ্যে বাঙালি জাতির মহান স্বাধীনতার জন্য রক্তদান এবং আত্মত্যাগের পরিচয় ফুটে উঠেছে। প্রিয় ছেলেরা আমার, আমরা আজকে পড়ব তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন কবি শামসুর রহমান। আমার কাছে একটি আবৃত্তি রয়েছে, আবৃত্তির শিল্পী হচ্ছেন মাহিদুল ইসলাম। এই শিল্পীর একটি আবৃত্তি, আমি এটি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। চলো আমরা সকলে আমাদের এই চমৎকার আবৃত্তিটি আগে শুনে নেই, অতঃপর আমরা আমাদের কবিতাটি পাঠ করব।
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা একটি চমৎকার শিল্পী মাহিদুল ইসলামের চমৎকার আবৃত্তি উপভোগ করেছো। এই আবৃত্তি কিন্তু আমাদের রক্তে নেশা ধরিয়ে দেয়, স্বাধীনতার প্রতি এক ধরনের গভীর অনুরাগ সৃষ্টি করে। আমার সঙ্গে সংযুক্ত রয়েছে আদনা রাফসান সামি। রাফসান, রাফসান আমাকে শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। তোমাকে স্বাগত জানাচ্ছি রাফসান। রাফসান, তুমি কি আবৃত্তিটি শুনেছো? জি স্যার। কি মনে হলো তোমার আবৃত্তিটি শুনে, কবিতাটি শুনে কেমন মনে হলো? স্যার খুব ভালো মনে হয়েছে স্যার, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন, ইমোশনটা বুঝতে পেরেছি স্যার। প্রত্যেকটা লাইনের মধ্যে এক ধরনের আবেগ রয়েছে, তাই জি তো? স্যার, ওটা বুঝতে পেরেছি। জি স্যার। এই আবেগটা আমাদের স্বাধীনতার প্রতি আমাদেরকে এক ধরনের অনুরাগী করে তোলে। আমি তোমাদেরকে রাফসান এখানে বলে রাখি যে একটি কথা আমি বারবারই বলি ক্লাসের মধ্যে, যখন যে ক্লাসে সুযোগ পাই, যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেক ইঞ্চি মাটির মধ্যে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত দিয়ে কিন্তু আমরা স্বাধীনতাকে অর্জন করছি। স্বাধীনতা কোনো ফেলনা জিনিস নয়, কোনো ঠুনকো জিনিস নয়, এর জন্য দীর্ঘ ইতিহাস রয়েছে। 1971 সালে আমরা রক্ত দিয়েছি, সেটা ছিল আনুষ্ঠানিক রক্ত, কিন্তু এর আগ থেকেও দীর্ঘ সময় কিন্তু আমাদেরকে স্বাধীনতার জন্য রক্ত দিতে হয়েছে। যে কোনো জাতি যদি স্বাধীন হতে যায়,
চায়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আমরা সৌভাগ্যবান যে আমরা স্বাধীন মাতৃভূমিতে জন্মগ্রহণ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ রাফসান সামি তোমাকে আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে সহযোগিতা করার জন্য। প্রিয় ছেলেরা, আমরা এরপরে আমাদের যে মূল পাঠ রয়েছে সেই পাঠটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা কবিতার প্রথম দিকে যে 4টি পংক্তি রয়েছে সেটি যদি পড়ি তাহলে আমরা দেখব সেখানে রয়েছে, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। কবি এই প্রথম যে পংক্তি রয়েছে, স্বাধীনতা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সে বিষয়টি প্রশ্ন তুলেছেন এই দেশ মাতৃকার কাছে। তিনি বলেছেন, হে স্বাধীনতা, হে প্রিয় স্বাধীনতা, তোমাকে পেতে হলে, আমরা যদি স্বাধীন জাতি হতে চাই, আমাদেরকে আর কতবার রক্ত গঙ্গায় ভাসতে হবে। গঙ্গা একটা নদীর নাম। রক্ত গঙ্গা বলতে আসলে কবি এখানে মানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে বুঝিয়েছেন। অর্থাৎ এটি মানে শাব্দিক যে অর্থ রক্তের নদী এটি ব্যবহার না করে আমাদেরকে এর অর্থ বুঝে নেওয়া উচিত যে রক্ত গঙ্গা হলো মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ। মহান মুক্তিযুদ্ধে এদেশের 30 লক্ষ লোক প্রাণদান করেছিল, শহীদ হয়েছিল। এই 30 লক্ষ লোকের যে রক্ত, সেই রক্তকে বোঝাতে কবি বলছেন যে আর কতবার এভাবে রক্ত গঙ্গায় ভাসতে হবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। প্রিয় ছেলেরা, তোমাদের এখানে বলে রাখি, খান্ডব একটি বনের নাম, যমুনা নদীর তীরে অবস্থিত একটি বন। অগ্নি দেবতাকে সন্তুষ্ট করার জন্য অর্জুন এবং কৃষ্ণ খান্ডব বন জীবজন্তু সহকারে পুড়িয়ে দিয়েছিলেন, সেই ঘটনাকে খান্ডব দাহন বলা হয়। সেখান থেকে এর অর্থটি এসেছে যে ভীষণ অগ্নিকাণ্ড। তার মানে মহান মুক্তিযুদ্ধের সময় এই পাকিস্তানি পাক হানাদার বাহিনী এদেশে যে মানে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল, মানুষ হত্যা করেছিল। মানুষ হত্যার বিষয়টিকে কবি রক্ত গঙ্গার সঙ্গে তুলনা করেছেন এবং এই খান্ডব দাহন অর্থাৎ তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কবি এই পুরাণে বর্ণিত খান্ডব দাহনের সঙ্গে তুলনা করেছেন। তোমরা এই পংক্তিতে মানে শব্দ দুটো দাগিয়ে রাখো। রক্ত গঙ্গা হলো পাকিস্তানি হানাদার বাহিনীর মানুষ হত্যার ঘটনা, আর খান্ডব দাহন হলো তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা। খান্ডব দাহন শব্দের অর্থ হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড। এটি পুরাণের কাহিনী থেকে এই শব্দটি তৈরি হয়েছে যে অগ্নি দেবতাকে সন্তুষ্ট করার জন্য অর্জুন এবং কৃষ্ণ পশু পাখি জীবজন্তু সহকারে যমুনা নদীর তীরে অবস্থিত খান্ডব বন পুড়িয়ে দিয়েছিলেন, সেই ঘটনাকে খান্ডব দাহন বলা হয়ে থাকে। কবি বলেছেন, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। পরের পংক্তিতে কবি বললেন যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের স্বাধীনতায় 2.5 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল। অনেক মা বিধবা হয়েছিল, অনেক বোন বিধবা হয়েছিল, অনেক মা তার স্বামীকে হারিয়েছিল, অনেক বোন তার সন্তান হারিয়েছিল। ফলে আমাদের স্বজন হারানোর বেদনা নিয়ে আমাদের মায়েদের বোনদেরকে বেঁচে থাকতে হয়েছিল, তারা নিজেরাও আত্মত্যাগ করেছিল। এই কারণে কবি এখানে বলছেন সাকিনা বিবির কপাল ভাঙলো। এই সাকিনা বিবির কপাল ভাঙা যেমন সন্তানের কারণে ভাঙতে পারে, স্বামী হারানোর কারণে ভাঙতে পারে, আপন জন হারানোর কারণেও ভাঙতে পারে। স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। হরিদাসী হয়তো তার স্বামীকে এই যুদ্ধে হারিয়েছে, যেখানে এর মাধ্যমে সে বৈধব্য বরণ করেছে। অর্থাৎ অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা শব্দটি পেতে হয়েছে। এই সময়ে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল। একটু আগে আমি দেখিয়েছি বিবিসির একটা চিত্র থেকে যে এই পেশাদার সশস্ত্র বাহিনী কিভাবে এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল।
দানবের মতো চিৎকার করতে করতে কবি তাদের এই ঝাঁপিয়ে পড়ার ঘটনাকে দানবীয় কাজের সঙ্গে তুলনা করেছেন, এবং তারা এদেশের মানুষ হত্যা যে করেছিল। এরপরে কবি বললেন যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েলস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এখানেও কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি শব্দ রয়েছে রিকোয়েলস রাইফেল। রিকোয়েলস শব্দের অর্থ যে বন্দুক বা যে রাইফেল গুলি ছোড়ার সময় পিছনের দিকে আঘাত করে বা ধাক্কা মারে, এই বন্দুকগুলোকে বলা হয়ে থাকে রিকোয়েলস রাইফেলস। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েও ব্যবহার হয়েছিল। এটি এক প্রকার অস্ত্র। মেশিন গানও এক প্রকার অস্ত্র। এই রিকোয়েলস রাইফেল মেশিন গান যত্রতত্র খই ফুটিয়েছিল। অর্থাৎ স্বাধীনতার জন্য বাঙালি জাতি যে অস্ত্রের মুখোমুখি হয়েছিল, অস্ত্রের প্রতিরোধ করেছিল, এই প্রসঙ্গে কিন্তু কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে ছাই হলো গ্রামের পর গ্রাম, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যেদিকে যেত সেই অঞ্চলের মানুষ হত্যা করত, ঘর বাড়ি পুড়িয়ে দিত। ফলে কবি সেই দৃশ্যের কথা কাব্যিক ভাষায় এখানে বর্ণনা করেছেন। তিনি বলেছেন তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। অর্থাৎ এমনও হয়েছে যে একই পরিবারে সকলকে হত্যা করা হয়েছে, এই ধরনের নারকীয় ঘটনা কিন্তু ঘটেছে। এজন্য কবি বলেছেন যে অবুঝ শিশু কিন্তু তার পিতামাতার লাশের উপর দিয়ে গিয়ে কিন্তু এই স্বাধীনতাকে পেয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এই রক্ত গঙ্গা এবং খান্ডব দাহনের ব্যাখ্যা কিন্তু আমরা শুরুতে পেয়েছি, যে রক্তের নদীতে কিন্তু সাঁতার কেটেই আমাদেরকে স্বাধীনতাকে পেতে হয়েছে। স্বাধীনতা তোমার জন্য এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির একে বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। এই থুরথুরো বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। অর্থাৎ এই যে বৃদ্ধ বাবা তার সন্তানকে হয়তো মুক্তিযুদ্ধে পাঠিয়েছে, সে সংখ্যায় রয়েছে, যে কোনো সময় তার সন্তানের প্রাণ যেতে পারে। মোল্লা বাড়ির বিধবা বধূ দাঁড়িয়ে রয়েছে ঘরের দগ্ধ ঘরের খুঁটি ধরে, অর্থাৎ যে ঘর পুড়িয়ে দিয়েছে মোল্লা বাড়ির, সেখানে হয়তো কোনো বধূ তার স্বামীকে হারিয়েছে মুক্তিযুদ্ধে, সে এই ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে। আসলে একটা ঘটনা তোমাদেরকে এখানে শেয়ার করতে চাই। যারা মুক্তিযুদ্ধে যোগদান করত, পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের পরিবার পরিজনের উপর নির্মম নির্যাতন চালাতো এবং তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিত। হয়তো এই বৃদ্ধ থুরথুরে বুড়ো যে দাওয়ায় বসে উদাস রয়েছে, তার সন্তান হয়তো মুক্তিযুদ্ধে গমন করে শহীদ হয়েছে, এই জন্য কিন্তু হয়তো তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মোল্লা বাড়ির সেই বধূ সেই দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদেরকে এখানে বলে রাখি, আমার বাড়ির পাশে ঠিক প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি যখন যুদ্ধে গমন করেছিলেন, ওই পাকিস্তান বাহিনী এবং রাজাকাররা খবর রটিয়েছিল যে যে কোনো সময় পাকিস্তান বাহিনী এসে এদের পরিবার পরিজনকে হত্যা করবে। তখন ওই লোক কি করেছিলেন যে ভয়ে তিনি ওই বাড়িতে থাকতেন না। একদিন হঠাৎ করে খবর রটে গিয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী আসতেছে, যাদের সন্তানরা মুক্তিযুদ্ধে গিয়েছে তাদেরকে মেরে ফেলবে। এই লোক কখনো শহরে আসেনি, কখনো তার মানে খুব গ্রামের মানুষ, খুব সহজ সরল মানুষ। উনি ভয়ে একটা পুল, গ্রামের মধ্যে পুল থাকে, সাঁকোর নিচে গিয়ে লুকিয়েছিলেন এবং ওইখানেই তিনি ওই কি বলে স্ট্রোক করে মারা গিয়েছিলেন। এ ঘটনা আমি শুনেছি আমার
মানে সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে। এরকম অসংখ্য অসংখ্য হৃদয় বিদারক ঘটনা মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। এই স্বাধীনতা দুর্ভিক্ষ এনেছিল। এই স্বাধীনতার সময় আমরা আসলে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের অর্থনৈতিক দীনতা কেটে যাবে, আমরা একদিন খেতে পারবো, পড়তে পারবো। এই জন্য কবি তুলনা করেছেন যে অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী ছেলেটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ বাজি, গাজি গাজি বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে রুস্তম শেখ, ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। এখানে দেখতে পাচ্ছ সেই শাহবাজপুরের জোয়ান কৃষক সগির আলী, জেলেপাড়ার কেষ্টদাস, মেঘনা নদীর মাঝি মতলব মিয়া যে গাজি গাজি বলে নৌকা চালাতো, কিংবা ঢাকার রিক্সাওয়ালা রুস্তম শেখ, এরা কিন্তু মহান মুক্তিযুদ্ধে তাদের প্রাণ দিয়েছে, নিজেকে উৎসর্গ করেছে। এই রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে। এই নামগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম মহান মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের ইতিহাস রয়েছে। স্বাধীনতা কোনো একক ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়, এটি বাংলাদেশের মানুষের রক্তের মাধ্যমে অর্জিত একটি বিষয়। তোমরা মনে রাখবে, মহান মুক্তিযুদ্ধে এদেশের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের ইতিহাস রয়েছে। আর রাইফেল কাঁধে কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। তোমাদেরকে এখানে বলে রাখি, মহান মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব হতে চলছে। সেই রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। প্রিয় ছেলেরা, সর্বশেষ যে পংক্তিগুলো রয়েছে সেখানে লেখা রয়েছে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দাবামা বাজিয়ে দিক বিদিকে বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবি এই কবিতাটি যুদ্ধকালীন সময়ে লিখেছিলেন। এ কারণে তিনি বলেছেন যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে, নিশান শব্দের অর্থ পতাকা, দামামা বাজিয়ে দিক বিদিক তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। দাবামা হচ্ছে রণবাদ্য বা নাগারা, যুদ্ধের সময় এক প্রকার ঢাক জাতীয় যন্ত্র বাজানো হয় যুদ্ধ শুরুর মুহূর্তে। কবি সেই প্রসঙ্গটি এখানে তুলে ধরেছেন যে এই দামামা বাজিয়ে এই বাংলায় তোমাকে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। অর্থাৎ স্বাধীনতা যখন প্রাণের দাবিতে পরিণত হয়েছিল বাঙালি যখন এর জন্য রক্তদানের জন্য প্রস্তুত হয়েছিল এবং রক্ত দেওয়া শুরু করেছিল, তখন কবি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে বাঙালি জাতি নিজের জীবন বিপন্ন করে এগিয়ে যাচ্ছে স্বাধীনতার জন্য। এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। ওই শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে কিন্তু সে প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে তোমরা আমাদের দাবিয়ে রাখতে পারবে না। এই বিষয়টি কবি কিন্তু তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, এর মধ্য দিয়ে স্বাধীনতা যে নিশ্চিত, স্বাধীনতা যে বাংলার মানুষের জন্য অনিবার্য হয়ে গেছে, এই বিষয়টি কবি তুলে ধরেছেন আমাদের কাছে। প্রিয় ছেলেরা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমি তোমাদের খুব ছোট দুটি অনুধাবনমূলক প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিতে চাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, খান্ডব দাহন বলতে কি বোঝানো হয়েছে? খান্ডব দাহন বলতে বোঝানো হয়েছে যে তীব্র আগুন, প্রচন্ড আগুন বা অগ্নিপাত, এখানে পাকিস্তানিদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, তাদের মানুষ হত্যা করার প্রসঙ্গ বোঝানো হয়েছে। তোমাকে আসতেই হবে স্বাধীনতা, এর মধ্য দিয়ে স্বাধীনতা যে বাঙালির অপরিহার্য, স্বাধীনতাকে যে বাঙালি ছিনিয়ে নিয়ে আনবে জীবনের বিনিময়ে, সেই প্রসঙ্গ এখানে উত্থাপিত হয়েছে। যে কবি দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন যে এই বাংলায় দিক বিদিক তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা।
প্রিয় ছেলেরা, এই ছিল আমাদের পাঠ। এই কবিতার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে রক্ত দিতে হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেক ইঞ্চি মাটি রক্তের বিনিময়ে কেনা হয়েছে, এবং এই স্বাধীনতার জন্য এদেশের সাধারণ মানুষের অবদান রয়েছে। প্রিয় ছেলেরা, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো। তোমাদেরকে আমি মিউট করে দিচ্ছি। স্যার, দিক